বিপদে পড়ে গেছে সমন্বয়কদের দল। এইদিকে ডক্টর ইউনূসকে বহিষ্কার করা হচ্ছে, অপরদিকে শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে আবারও ক্ষমতা ফিরে দেওয়া হবে। কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। মব সন্ত্রাস, নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা। আবার সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ছাত্র সমন্বয়করা আলোচনার কেন্দ্রবিন্দুতে, ছাত্র সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দল এনসিপি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আওয়ামী লীগ বিএনপিকে ঘিরেই আমাদের রাজনৈতিক কেন্দ্র, রাজনৈতিক বলয় আবর্তিত হবে। এনসিপির সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাতে পারলো না। দিনকে দিন এই দলটি করুণ দশায় পৌঁছে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে এমনকি জুনেও তারিখ বরাদ্দ থাকছে না, জুনেও নির্বাচন হচ্ছে না, এমন তথ্য সামনে এনেছে গণমাধ্যম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়কদের দুর্দশার দিন শুরু হয়েছে। সমন্বয়করা তাদের সমর্থক পাচ্ছে না এবং যেখানে যাচ্ছে সেখানে বিপদগ্রস্ত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়কদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি একেবারে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে ক্ষিপ্ত। ডক্টর ইউনূসকে বহিষ্কার করা হতে পারে। প্রিয় দর্শক, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে সহযোগিতা করা হচ্ছে। শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। করুণ দশায় এনসিপি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে এই মুহূর্তে গত এক বছর যাবৎ ছাত্র সমন্বয়করা আলোচনার কেন্দ্রবিন্দুতে, ছাত্র সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দল এনসিপি আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 22 জুন নির্বাচন কমিশনে আবেদনের, রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিন ছিল। এই শেষ দিন পর্যন্ত 147টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। ইতিমধ্যে 50টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। এর বাইরে এই 147টি রাজনৈতিক দলের মধ্যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি, এই দলটি আছে। এই দলটি নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দলটি আসলে একটা করুণ দশার মধ্যে আছে। এই যে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে গিয়েও এই দলটির সম্ভবত তার পদটা হবে মুখ্য সমন্বয়ক বা এরকম কিছু, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি যদি ভুল না করে থাকি, তিনি নিবন্ধনের আবেদন দিতে গিয়েও বললেন যে জাতীয় সংসদের 400 আসনের মধ্যে 300 আসন পাবে এনসিপি। জাতীয় সংসদে 400 আসন কোথায়, কিভাবে এসছে? যাই হোক, অনেক কিছু সামনে পেছনে চিন্তা না করেই হয়তো বলেন, কিন্তু এই যে 300 আসন পাওয়া এই রাজনৈতিক দলটির কি করুণ দশা আপনারা যদি দেখেন, আমি বাংলাদেশের একটি অঞ্চলের করুণ দশাটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। যে ধীরে ধীরে আরো দিন যত যাচ্ছে আলোচনা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা দলটি কোথায় যাচ্ছে। ঘটনাটি রাজশাহী মহানগরের একটি গণমাধ্যম শিরোনাম করেছে, শর্ট নোটিসে এনসিপির বিক্ষোভ, জেলা মহানগর মিলিয়ে জমায়েত 2.25 ডজন। অর্থাৎ তারা বলতে চেয়েছে যে 2.25 ডজন সদস্য নিয়ে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগরে। খবরে বিস্তারিত বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের সদস্য সংখ্যা 43। তবে গতকাল মঙ্গলবার বিকেলে 2 ইউনিটের ব্যানারে রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে 27 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। টোটাল জেলা কমিটি এবং মহানগর ইউনিটের সদস্য সংখ্যা 43। উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে 27 জন, অর্থাৎ কমিটিতে যারা আছেন তারাই উপস্থিত ছিলেন না। জনবল সংকটের প্রশ্নে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, শর্ট নোটিসে কর্মসূচি ঘোষণা করায় এমন সংকট ছিল। আগের রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যদের উপর ককটেল হামলার প্রতিবাদে গতকাল বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেটি হোক, শর্ট নোটিসে ডাক দেওয়া হোক আর যেটি হোক, অন্ততপক্ষে কমিটির 43 জন তো থাকা উচিত। আচ্ছা, শুধুমাত্র কমিটির 43 জনকে দিয়েই কি ভোট হবে? আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে, নির্বাচিত হওয়া যাবে? আসলে এনসিপির অবস্থাটি কিন্তু এমন। সারা দেশে এনসিপি এমন করুণ দশায় নিবতিত। আজকে বলা হচ্ছে যে আগামী দিনে ক্ষমতায় আসবে এনসিপি। কিভাবে আসবে আমরা তো বুঝি না, আমাদের মাথায় তো সেটি ঢোকে না। অথচ এই এনসিপির মানুষের মন জয় করে, মানুষের হৃদয় জয় করে যথেষ্ট সুযোগ ছিল একটা জায়গায় আসা, এমনকি সংসদে যাওয়া, কিন্তু সেই সুযোগ হেলায় হারালো।
আমরা ঘুরে ফিরে সেই পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আবর্তিত হচ্ছি। এই আবর্তন ভাঙাটা খুব সহজ ব্যাপার নয়। আপনি যদি ভিন্ন কিছু না করেন, আপনি যদি ব্যতিক্রম কিছু না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আপনি যতই গল্প মারেন যে 400 আসনের মধ্যে 300 আসন পাবেন, নিবন্ধনের জন্য জমা দিয়েছেন নিবন্ধনের আবেদন, নিবন্ধন হয়তো পেয়েও যাবেন, প্রতীকও হয়তো পেয়ে যাবেন, কিন্তু কি হবে? এই 147 দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, ইতিমধ্যে 50টি দল নিবন্ধনকৃত, অর্থাৎ প্রায় 200 রাজনৈতিক দল। এই 147 দলের মধ্যে নিবন্ধন পাবে তো অনেকগুলো। এই 200 রাজনৈতিক দলের প্রধান যে রাজনৈতিক দল কোনগুলো? আওয়ামী লীগ। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের সুবাদ সরকারের একটি প্রজ্ঞাপনকে অস্ত্র ধরে নির্বাচন কমিশন এই কাজটি করেছে, কিন্তু আওয়ামী লীগকে তো বাদ দিয়ে হিসেব করা যাবে না, বিএনপিকেও বাদ দিয়ে হিসাব করা যাবে না। বিএনপিকেও যদি কেউ বাদ দিতে চায় সেটিও সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপিকে ঘিরেই আমাদের রাজনৈতিক কেন্দ্র, রাজনৈতিক বলয় আবর্তিত হবে। এনসিপির সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাতে পারলো না। দিনকে দিন এই দলটি করুণ দশায় পৌঁছে যাচ্ছে। যার ধরুন আমি রাজশাহীর উদাহরণ দিলাম, এটি শুধু রাজশাহী নয়, এটি সারা বাংলাদেশের চিত্র। অর্থাৎ মঞ্চে যত লোক থাকে, মঞ্চের নিচে তার থেকে শতগুণ কম মানুষ থাকে। আমরা বিভিন্ন সময় মঞ্চের চিত্রও দেখেছি। এনসিপি নামে আছে, কাজে নেই, অর্থাৎ কাজীর খাতায় আছে, গোয়ালে গরু নেই অবস্থাটা হয়ে গেছে এনসিপি। আগামী জাতীয় নির্বাচনে এমনকি জুনেও তারিখ বরাদ্দ থাকছে না, জুনেও নির্বাচন হচ্ছে না, এমন তথ্য সামনে এনেছে গণমাধ্যম। উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অন্তত 5 জন উপদেষ্টার মতামতকে কেন্দ্র করে এমন তথ্য নিশ্চিত করেছে দৈনিক আজকের পত্রিকা। বিদেশি কূটনীতিক বিশেষজ্ঞ অনেকের সঙ্গে কথা বলে তারা এই তথ্যটা সামনে নিয়ে এসেছে। সেখানে বিদেশি একাধিক কূটনীতিক বলেছেন যে দেশের বর্তমানে অন্তত উপদেষ্টা পরিষদের অন্তত 5 জন সদস্যের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন যে ঘোষিত যে তারিখ ফেব্রুয়ারি কিংবা এপ্রিল, সেই সময় নির্বাচন হবে না, এমনকি জুনেও নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি। আদতে কি হচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতরেই কেন এই ভিন্ন মত, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব ব্যাপারটা। আগামী নির্বাচনটা কি জুনেও হচ্ছে না, 26-এর জুনেও হচ্ছে না, সেটা কি আরও ডিলে হচ্ছে? হঠাৎ করে এই তথ্যটা কেন সামনে আসলো? দৈনিক আজকের কাগজ বিভিন্ন বিশ্লেষকদের বরাত এবং বিদেশি কূটনীতিকদের বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে উপদেষ্টা পরিষদের ভিতরেই নির্বাচন বিষয়ক ভিন্ন মত তারা দেখেছে। উপদেষ্টা পরিষদের ভিতরে ভিন্ন মত যেটা স্পষ্ট করেছে যে জুনেও নির্বাচন না হতে পারে। কি বলছে গণমাধ্যম সেটা বোঝার চেষ্টা করি একটু, চলুন। কূটনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেছেন, বিদেশিদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, কথা বলছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, নির্বাচন কখন কিভাবে হতে পারে তা সবাই বুঝতে চায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন সহ সবার ভাবনা প্রায় একই রকম। চিন্তার ধরনে কিছুটা পার্থক্য থাকলেও ভারতেরও মতামত একই রকম, এমনটা তিনি বলার চেষ্টা করেছেন। চীন, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বেইজিং ও কুনমিংয়ে কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় আঞ্চলিক নেতাদের বৈঠকের আয়োজন করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এরই মাঝে কিন্তু চীন সফর করেছেন এবং সেখানে মিটিংও করেছেন এবং সেই মিটিং থেকে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণও জানানো হয়েছে, এমনটা আমরা দেখেছি। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিদেশি কূটনীতিক আলাপকালে বলেছেন, লন্ডনের বৈঠকের পর যৌথ বিবৃতিতে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আভাস পাওয়া গেছে বটে, তবে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে নির্বাচনের সময় নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদের মধ্যেই এটা নিয়ে বিরোধ রয়েছে, মতভেদ রয়েছে এবং তারাই সেই তথ্যগুলো সামনে নিয়ে এসেছে। প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ফেরার পর এনসিপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক উপদেষ্টার সঙ্গে আলাপের উল্লেখ করে একজন বিদেশি রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেছেন, উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখছেন না একেবারে। স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপকালেও তিনি একই ইঙ্গিত দিয়েছেন। সরকারের ভেতরের তথ্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ঘোষণার বিষয়ে একাধিক নারী উপদেষ্টা সহ, এখানে কোট করা যেতে পারে, একাধিক নারী উপদেষ্টা সহ অন্তত 5 জন উপদেষ্টা ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে না, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন করা সম্ভব না, এমনকি জুনে নির্বাচনের সম্ভাবনাও খুব কম দেখছেন তারা। 2 জন মনে করেন আগামী জুনের মধ্যে নির্বাচন না করলেও তেমন ক্ষতি বৃদ্ধি হওয়ার কথা নয়। অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের সদস্যরা মনে করেন যে আগামী জুনে নির্বাচনও যদি না করা হয় খুব একটা ক্ষতি হবে না এই সরকারের, সুতরাং সরকার সেই পথে হাঁটতে পারে।
এদিকে জামাত ইসলাম ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তার এক ঘোষণায় সেই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন। ব্যাংকিংয়ের জন্য সুপরিচিত একটি দেশের রাষ্ট্রদূত সম্প্রতি নিজ বাসভবনে এক আড্ডায় প্রশ্ন তুলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একটি বড় দল, কোটি কোটি সমর্থক ভোটার আছে তাদের, দুর্নীতি ও হত্যার অভিযোগে দলটির কিছু নেতার সাজা ও তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হতে পারেন, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে নির্দোষ নেতাদেরকে প্রার্থী হওয়ার সুযোগ ও ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে। তিনি বলেছেন, অংশগ্রহণমূলক বলতে যদি কোনো দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকা না থাকা বোঝায়, তাহলে দলটির কোটি কোটি সমর্থকদের মতামত ও নির্বাচনে কিভাবে প্রতিফলিত হবে সেই প্রশ্নটাও উঠেছে সেই সব বৈঠকে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর 16 জুন জেনেভায় মানবাধিকার কাউন্সিলে বক্তৃতায় এই ব্যাপারটা বলেছেন এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলো স্বাধীনতা হরণ করা হচ্ছে এই কর্মকাণ্ডে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর বিপক্ষে তিনি মতামত দিয়েছেন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন। অংশগ্রহণমূলক মানে হচ্ছে আওয়ামী লীগকে সহ নির্বাচনের কথা তিনি বলেছেন। এদিকে পূর্ব এশিয়ার একটি প্রভাবশালী দেশের হয়ে 6 বছর আগে দায়িত্ব পালন করে যাওয়া এক কূটনীতিক গত সপ্তাহে নীরবে ঢাকা সফর করে গেছেন। 3 দিনের ওই সফরে তিনি রাজনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গবেষক ও গণমাধ্যমে কর্মরত অন্তত 10 জনের সঙ্গে কথা বলেছেন। তার প্রশ্ন, এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার 7 দিনের মধ্যে কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসলো? ভারতে অবস্থান করা শেখ হাসিনার কোনো প্রভাব কি আগামী নির্বাচনে থাকবে? এমন প্রশ্নও তিনি যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদেরকে করেছেন। এদিকে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির আরও বলেছেন, বিদেশিরা দেখেছে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক। কিভাবে এই আকাঙ্ক্ষা পরবর্তী সময়ে জারি রাখা যায় সেটা তাদের আগ্রহের জায়গা। অর্থাৎ তারা প্রবলভাবে এটার জন্য অপেক্ষা করছে যে আগামীতে ব্যাপারগুলোকে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জনগণের ভোটাধিকারের স্বাধীনতা এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয় কিনা। গণতন্ত্র থাকলে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা চালু থাকার সুযোগ তৈরি হয়। এই অন্তর্ভুক্তিমূলক মানে শুধু দল নয়, রাজনৈতিক পরিচয় নয়, অর্থনৈতিক অবস্থা ও ধর্ম, লিঙ্গ নির্বিশেষে ব্যক্তি ও নাগরিক সমাজের সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হলে নির্বাচনের পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করা যাবে। অর্থাৎ বিদেশি যারাই এই ব্যাপারে কথা বলেছেন, বিভিন্ন দেশের নামও বলা হয়েছে, আমি প্রথমেই বলেছি সেটা শুনেছেন আপনারা, তারা সবাই কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলছেন। আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি গণমাধ্যমকে বলেছেন, সব নির্বাচনেই বিদেশিদের কম বেশি আগ্রহ থাকে, তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। গত 15 বছর অনেক দলের সঙ্গে বিদেশিদের যোগাযোগ কম ছিল। এখন ভবিষ্যতে যারা সংসদে যাবেন, সরকার চালাবেন, তাদের সঙ্গে দূরত্ব কমানো ও সহজীকরণের অংশ হিসেবে বিদেশিরা যোগাযোগ বাড়িয়েছে। এই প্রতিবেদনে মূলত 3টি ব্যাপার তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা সেই আজকের পত্রিকার সেই পয়েন্টগুলো দেখে নিতে পারেন স্ক্রিনে। সেখানে বিদেশিদের নজর নির্বাচনের দিকে হেডিং করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লন্ডন বৈঠকের পর নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর বেড়েছে। বিভিন্ন দেশ নির্বাচন নিয়ে আগ্রহী হয়েছে, খোঁজখবর নিচ্ছে। 2, পরিস্থিতি জানতে বুঝতে পাঠানো হচ্ছে ঢাকায় কাজ করে যাওয়া বিদেশিদের। অর্থাৎ এখন যারা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন তাদের উপরে খুব একটা ভরসা না করে এর আগে বিভিন্ন সময় ঢাকায় কাজ করেছেন, ঢাকা সম্পর্কে ভালো জানেন, তাদেরকেও বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ব্যাপারগুলো বোঝার জন্য। আর 3 নম্বর, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা চাই সব দেশ। সব দেশই যে কথাটা বলেছে, জাতিসংঘ সহ সব দেশই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। এমনকি সর্বশেষ যে চীনের সঙ্গে বিএনপি প্রতিনিধিদের বৈঠক, সেখানেও কিন্তু চীন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। এই প্রতিবেদনে 2টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আজকের পত্রিকার এই প্রতিবেদনে। 1, উপদেষ্টা পরিষদের 2 জন নারী উপদেষ্টা সহ অন্তত 5 জন উপদেষ্টা এই মতামত ব্যক্ত করেছেন যে আগামী জুনে নির্বাচন না হলেও সরকারের খুব একটা ক্ষতি হবে না এবং এপ্রিলেও নির্বাচনের সম্ভাবনা তারা দেখছেন না। তার মানে হচ্ছে নির্বাচন পিছিয়ে যাচ্ছে। এই তথ্য যেমন তুলে আনা হয়েছে, তেমনি জাতিসংঘ সহ বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র সংস্থাদের যে ভাষ্য, সেই ভাষ্য হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। অর্থাৎ কোনো দলকে বাদ দিয়ে, কোনো দলের স্বাধীনতা হরণ করে কোনো কাজ করলে সেটা গণতন্ত্রের জন্য হুমকি হবে, সঠিক গণতন্ত্র আসবে না। সঠিক গণতন্ত্র আনতে হলে অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। সব দলের যেমন দরকার, সব মানুষের, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতি নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সব মানুষের অংশগ্রহণে নির্বাচন চায় তারা। দর্শক, আপনার কি মনে হয় এই প্রতিবেদনে যে 2টো তথ্য উঠে আসলো, সেই 2টো তথ্য কি বাস্তবায়িত হবে? 1, নির্বাচন জুনে হওয়ার সম্ভাবনাও কম এবং জুনে না হলেও খুব একটা ক্ষতি দেখছেন না সরকারের উপদেষ্টাদের অন্তত 5 জন সদস্য, এমন তথ্য উঠে আসলো। আর 2, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে বিদেশি সংস্থা এবং রাষ্ট্রগুলো। এই অবস্থান বাংলাদেশ সরকার কি প্রতিষ্ঠিত করবে?
করবে, এক হচ্ছে যে জুনের পরে কি নির্বাচনের দিকে যাবে, আর দুই হচ্ছে সরকার কি শেষ পর্যন্ত বাধ্য হবে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যেতেই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হবে, আওয়ামী লীগের যাদের বিচার করা হচ্ছে তাদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগকে কি নির্বাচন করতে শেষ পর্যন্ত দিতে বাধ্য হবে সরকার বিদেশিদের চাপে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক অঙ্গন কেমন আপনারা সকলেই জানেন। এ সম্পর্কে আমার আর নতুন করে কিছুই বলার নেই, শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়তে চলেছেন। অপরদিকে সমন্বয়কদের সমর্থকদের হারাতে চলেছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটা একেবারেই বিপদগ্রস্ত হয়ে গেছে। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওর প্রতিবেদন দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।